তো আজকে আমাদের আলোচনার বিষয় স্কিন ডিজিজ সেকশনের ৩য় নাম্বার ডিজিজ, যেটা আমরা হার্পিস জোস্টার নামে চিনি কিংবা সিনজেলস নামেও চিনি। সেই ডিজিজটা সম্পর্কে বিস্তারিতভাবে একটু আলোচনা করা, যে এই ডিজিজটা কিভাবে হয়, এটার ক্লিনিক্যাল সাইন সিমটম কি, এই বিষয়ে আমরা একটা গাইডলাইন ওভারঅল নেওয়ার চেষ্টা করব, যাতে যেন আমাদের এই ডিজিজটা সম্পর্কে জানতে সুবিধা হয়। তো প্রথমে আমরা যেভাবে জানি যে একটা ডিজিজের ডেফিনেশনটা কি অথবা একটা ইন্ট্রোডাকশনারি কিছু কথাবার্তা কি। প্রথমেই দেখেন এখানে একটা ভাইরাসের নাম বলা আছে যে হার্পিস জোস্টার ভাইরাস। এটার আরেকটার নাম হচ্ছে সিনজেলস। এটা একটা ভাইরাল ডিজিজ, স্কিন ইনফেকশন, ভাইরাল ডিজিজ, ভাইরাল ইনফেকশন আর কি। কোথায় হয়, কিভাবে হয়, সেটা আমরা একটু দেখি। এটা মেইনলি নার্ভ সেলের উপর ডিপেন্ড করে এই ডিজিজটা আক্রান্ত হয় আর কি। নার্ভ এন্ডিং, যে নিউরনের যে নার্ভ এন্ডিং যে জায়গাগুলো আছে, সেই এন্ডিং এ এটা মেইনলি আক্রান্ত করে আর কি। কিছু বৈশিষ্ট্য যেটা আমরা একটু খেয়াল করি, যে র্যাশ ওঠে। আপনারা পাশাপাশি এই ছবিগুলো একটু দেখার চেষ্টা করেন। ক্যারেক্টারাইজড বাই র্যাশ অফ ব্লিস্টার। ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা পড়ার মতো আর কি, এরকম হয়। এবং ভেরি মাচ পেইনফুল, প্রচন্ড ধরনের ব্যথা থাকে। বাট এটা লাইফ থ্রেটেনিং কোনো কন্ডিশন নয় যে একেবারে জীবন সংকটাপন্ন হয়ে যাবে, মারা যাবে, এরকম এইটার জন্য এরকম কিছু নয়। তবে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে, কারণ আমাদের নার্ভ যেহেতু একটা সেন্সরি অর্গানের মতো, সেন্সরি কাজ করে আর কি, সেই হিসাবে এটা প্রচন্ড ব্যথার সাথে সম্পর্কযুক্ত এই ডিজিজটা আর কি। কোন ভাইরাসটার কারণে হচ্ছে? এটা হলো ভেরিসেলা জোস্টার। এই ভাইরাসটার কারণে হচ্ছে। এটার আরেকটা নাম চিকেন পক্স হিসেবেও বলা যেতে পারে। তার মানে কয়েকটা কথা আমরা মোটা দাগে যদি মনে রাখার চেষ্টা করি, এটা একটা ভাইরাল ইনফেকশন, যে ভাইরাল ইনফেকশনের কারণে নার্ভ এন্ডিং গুলাতে প্রবলেম হয়, যার কারণে প্রচুর পরিমাণে পেইনফুল, ব্লিস্টার, ফসকা টসকা ওঠার মতো পরিবেশ পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হয়। এটা হলো এই ডিজিজের একেবারে ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা। এখন এটা আপনি বুঝবেন কিভাবে, কিংবা জানবেন কিভাবে, চিনবেন কিভাবে, এইগুলোর দিকে আমরা একটু ফোকাস করি। এখানে দেখেন একটা ছবির মাধ্যমে দেওয়া আছে, ঠিক এই যেভাবে এইটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে, ঠিক একইভাবে এই হার্পিস জোস্টার ভাইরাসটার ইনফেকশন আপনার বডিতে হতে পারে। এই যে ছবিটার মাধ্যমে একটু দেখেন, এখানে ফোসকা পড়ে যাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি। এই ফোসকার মধ্যে দেখবেন যে প্রত্যেকটারই পানি জমা হয়ে আছে, সাদা সাদা হয়ে দেখা যাচ্ছে আর কি। এটা কোন কোন জায়গায় হতে পারে? এই যে চেস্ট, বুকের এই দিকে, চেস্ট অর ব্যাক, পিছনের দিকে হতে পারে, সামনের দিকেও হতে পারে, বডির যে কোনো পার্টে হতে পারে। তবে মেইনলি ফেস, মুখমণ্ডলে, নিয়ার দ্য আই, চোখের আশেপাশে, এই এরিয়াগুলোতে বেশি হয়। তবে আমরা আরেকটু যদি খেয়াল করেন, যে হার্পিস জোস্টার আমাদের যখন দেখবেন যে আমাদের কোনো কারণবশত হয়তো বা জ্বর হলো, জ্বর হওয়ার দুইটা মানে ভালো হয়ে গেল অথবা কমে গেল, তখন ৩-৪ দিন পরে দেখবেন যে আপনার ঠোঁটের চারপাশে ছোট ছোট ফুসকুড়ির মতো দানা দানা ওঠে, যেগুলা হার্পিস জোস্টারের একটা ইনফেকশনের কারণ অথবা লক্ষণ, কিংবা আপনি বুঝতে পারবেন যে যেটা আমরা গ্রামগঞ্জের ভাষায় এই যে জ্বর ছুটো, এইরকম নামে পরিচিত আর কি। বিষয়টা দেখবেন যে আবার ৩-৪ দিন পরে এটা অটোমেটিক্যালি আবার ঠিক হয়ে যায়। এটার জন্য যে স্পেশাল কোনো ম্যানেজমেন্ট, একেবারে ট্রিটমেন্ট প্রয়োজন, ওইরকম কিছু না। কিন্তু সামান্য একটু ব্যথা ট্যাথা হয়, আবার ওটা কয়েকদিন পরে চামড়া টামড়া উঠে দেখবেন যে আবার ঠিক হয়ে গেল। ওই যে কন্ডিশনটা আপনার বডির ইমিউনিটি কমে যাওয়ার ফলে, জ্বর টর হওয়ার ফলে আপনার এই হার্পিস জোস্টার ভাইরাসের ইনফেকশনটা ওই সময় হতে পারে। ঠিক একইভাবে যেভাবে ওই জ্বর টর হয়ে যাওয়ার পরে যেটা হলো, ওই একইভাবেই দেখেন এখানে একটু ম্যাসিভ আকারে হয়েছে, একই জিনিসের মতোই। আমি এটা বলার কারণ কি, যে ওইটা আপনার জ্বরে ভোগে নাই এরকম মানুষ নাই, এবং ওইটা যে ওই হার্পিস জোস্টারের ওই ইনফেকশনটা যে হয় নাই এরকমও মানুষ নাই। দেখবেন যে লাইফ জীবন চক্রের কোনো না কোন পর্যায়ে আপনার হয়েছে বলেই মনে করবেন আপনি, আমি মনে করি আর কি।
তো ওইটার সাথে রিলেট করতে যদি পারেন তাহলে এখানে একটু ম্যাসিভ আকারে হয়েছে, ওখানে হয়তো বা একটু 4-5টা হয় কিংবা 2-3টা হয় কিংবা একটা হয় এরকম। ওইটা যদি আপনি চিনতে পারেন, দেখতে পারেন, আর এই ছবিটার সাথে একটু ম্যাসিভ আকারে ক্রস ম্যাচ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে ওই ডিজিজটা আর এই ডিজিজটা রিপ্রেজেন্টেশন মোটামুটি একই একই সাপেক্ষে হয় আর কি। তার মানে যে বডির যে কোনো পার্টে হতে পারে, তবে মুখমণ্ডল এবং বুকের সামনে পিছনের দিকে, পিঠের অংশের দিকে এবং চোখের আশেপাশে এই এরিয়াগুলোতে হার্পিস জোস্টার এই ইনফেকশনটা বেশি হয়। আমরা আবার একটু কথা সামারি করি যে ভাইরাল ডিজিজ, এটা নার্ভ এন্ডিং এর সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, যার ফলে ব্যথা হওয়ার ফলে কিন্তু এমন কিছু লাইফ থ্রেটানিং কন্ডিশন তৈরি করে না, যার ফলে যে একেবারে পেশেন্ট মারাই যাবে এরকম কিছু না, তবে এটা খুব পেইনফুল কন্ডিশন। তারপরে এটা বডির যে কোনো পার্টে হতে পারে, মুখমণ্ডল এবং চোখের আশেপাশে একটু বেশি পরিমাণে হয়, বুকের অংশের দিকে একটু বেশি পরিমাণে হতে পারে। এরপরে আসি আমরা এই যে ভেরিসেলা জোস্টার, খেয়াল করবেন আমরা কিন্তু এখানে 2-3টা ভাইরাসের নাম আসতেছে ঘুরে ফিরে, হার্পিস জোস্টার, ভেরিসেলা, আবার ভেরিসেলা জোস্টার ভাইরাস, 2-3টা ভাইরাসের নাম এখানে কম্বাইন্ডলি আসতেছে। এক একটা যখন এক এক ভাবে আপনাকে ইনফেকশন করবে, নাম তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন এই যে ভেরিসেলা ভাইরাস দিয়ে হচ্ছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে চিকেন পক্স। যখন এই যে এটা হার্পিস জোস্টার দিয়ে হচ্ছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে সিনজেলস। আবার দেখা যাচ্ছে ভেরিসেলা জোস্টার দিয়ে হচ্ছে, এই সামগ্রিকভাবে 2টা জিনিস কম্বাইন্ডলি ভেরিসেলা জোস্টার হিসেবে পরিচিত। মানে টু ফর্ম, ক্লিনিক্যালি এটা যদি আমরা রিপ্রেজেন্টেশন দেখতে চাই, ভেরিয়েশন করতে চাই, 2টা জিনিস কম্বাইন্ডলি ভেরিসেলা জোস্টার ভাইরাস হিসেবে পরিচিত অথবা ডিজিজ হিসেবে পরিচিত হয়। তার মধ্যে ভেরিসেলা একটা, হার্পিস জোস্টার একটা। ওভারঅল 2টার রিপ্রেজেন্টেশনই এরকম, যার জন্য ঘুরে ফিরে এই 2টা জিনিসই একসাথে আসতেছে। এখন এই ভাইরাসটা সম্পর্কে একটু আমরা হালকা আইডিয়া নেই যে ভাইরাসটা কি। এটা হলো একটা ডিএনএ হার্পিস ভাইরাস। ডিএনএ 2 ধরনের ভাইরাস হতে পারে, ডিএনএ এবং আরএনএ। এটা ডিএনএ ভাইরাসের আওতায় পড়ে, ঠিক যেমন করোনা ভাইরাসটা একটা আরএনএ ভাইরাস। এটা ঠিক ওই রকম ভাবে এটা একটা ডিএনএ ভাইরাস, একটা সিঙ্গেল স্ট্যান্ড, একটা ডবল স্ট্যান্ড। এটা ভাইরাস নিয়ে যারা জানেন আর কি, যারা পড়াশোনা করেছেন তারা হয়তো অটোমেটিক্যালি এগুলো জানেন, আমরা ওই দিকে না যাই। আমরা জাস্ট হালকা একটু ধারণা নেই যে এটা একটা ভাইরাস, যে ভাইরাসটা ডিএনএ ভাইরাস। এই ভাইরাসটা ভেরিসেলা অথবা প্রাইমারি ইনফেকশন হিসেবে চিকেন পক্স হিসেবেই আমরা বেশি দেখি। তার সাথে সাথে আমরা রিকারেন্ট ইনফেকশন যদি এটা হয়, সেখানে হার্পিস জোস্টার অথবা সিনজেলস হিসেবে আমরা দেখতে পাই। খেয়াল করেন, প্রথমে আমরা শুরু করলাম হলো হার্পিস জোস্টার দিয়ে, হার্পিস জোস্টার থেকে সেটা আবার চিকেন পক্সের দিকে চলে যাচ্ছে, মানে ভেরিসেলা হয়ে যাচ্ছে প্রাইমারি ইনফেকশনের ক্ষেত্রে। যদি আবার রিকারেন্ট ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনার হার্পিস জোস্টার সিনজেলস হিসেবেও পরিচিতি পেতে পারে। তার মানে ঘুরে ফিরে যাই কিছুই হচ্ছে, এই ডিজিজটা যেভাবেই হচ্ছে, এখানে 2টারই রিপ্রেজেন্টেশন থাকতে পারে, থাকবেই এরকম না, থাকতেও পারে। এই হলো ভাইরাস সম্পর্কে মোটামুটি কথাবার্তা। তারপরে আসি এই ডিজিজটার ইপিডেমিওলজি। ইপিডেমিওলজি শব্দের অর্থ হলো এটা কিভাবে ছড়ায়, কোন গ্রুপ পেশেন্টের প্রতি এটা হাইলি ইনফেকশন হওয়ার চান্সটা বেশি থাকে, এটা কোন কোন এরিয়াতে বেশি হয়। আমরা বিভিন্ন ইপিডেমিওলজিক্যাল কিছু টার্ম জানি, যে ইপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক। যেমন মনে করেন যে রংপুর এরিয়াতে ওই এরিয়ার মানুষগুলোর মধ্যে গলগণ্ড রোগটা, গয়টারের যে প্রবণতাটা একটু বেশি, ওইটা ওই এরিয়ার ক্ষেত্রে এক ধরনের প্রভাব ফেলে। আবার দেখা গেল হিল ট্রাক্স এরিয়াতে ম্যালেরিয়ার প্রভাবটা একটু বেশি। এই যে সারাউন্ডিং কিছু এরিয়াতে নির্দিষ্ট কিছু ডিজিজের প্রবণতা যে বেশি হচ্ছে, এটা ইপিডেমিওলজিক্যাল এগুলো আলোচনা। ঠিক একইভাবে এই ডিজিজের ইপিডেমিওলজিক্যাল যদি আমরা একটু কথাবার্তা বলতে চাই, সেক্ষেত্রে আমাকে
চিন্তা করতে হবে যে ট্রান্সমিশনটা, এই ডিজিজটা কিভাবে ছড়ায়। যেহেতু একটা ভাইরাস ইনফেকশন, সেহেতু এটা যে কোনোভাবেই ছড়াইতে পারে, তবে মেইনলি ডিরেক্ট কন্ট্যাক্ট, মানে আপনার হয়েছে সেখান থেকে যদি আমার কাছে আসে, এইভাবে আসতে পারে, অথবা অন্যান্যভাবে ছড়াইতে পারে। মেইনলি ডিরেক্ট কন্ট্যাক্ট ট্রান্সমিশনের মাধ্যমে এটা বেশি ছড়ায়। আবার যে এরকম মানুষও নাই যে যার কোনোদিন হয়নি, তার ক্ষেত্রেও এটা এমনিতেও ছড়াইতে পারে। আশেপাশে নাই, হঠাৎ করে একজনের দেখা গেল যে আক্রান্ত হয়ে গেছে, তার কাছ থেকে আবার দেখবেন যে আরেকজনের ছড়াইতে পারে। এইরকম ডিরেক্ট ক্লোজ কন্ট্যাক্টের মাধ্যমে অথবা অন্যান্য ভাবেও ছড়াইতে পারে। হাই ইনসিডেন্স গ্রুপ, কাদের এটা বেশি হয়? সব বয়সের মানুষদের ক্ষেত্রেই হয়, না ছোট বাচ্চাদের ক্ষেত্রে হয়, না মহিলাদের ক্ষেত্রে হয়, না বয়স্কদের ক্ষেত্রে হয়? এরকম যে একটা বয়সের গ্রুপের কথা বলা হচ্ছে, সেটা সবার ক্ষেত্রেই হতে পারে। তবে মেইনলি যেটা দেখেন, পিপল ওভার এজ অফ 50 বছরের বেশি মানুষদের ক্ষেত্রে এটার প্রবণতাটা তুলনামূলক একটু বেশি দেখা যায়। সবার ক্ষেত্রেই হয়, কিন্তু 50 বছরের বয়সের যাদের বেশি, যাদের ইমিউনিটির পরিমাণ একটু তুলনামূলক ডাউন হয়ে গেছে, কমে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে গেছে, তাদের ক্ষেত্রে এটা হওয়ার প্রবণতা একটুটা বেশি। তারপরে ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ডটা হলো যে একটা ডিজিজ সংগঠিত হতে গেলে নির্দিষ্ট একটা সময় লাগে। মনে করেন আজকে ওই হার্পিস জোস্টার ভাইরাসটা আপনার বডিতে ঢুকে গেল, কালকে থেকেই যে আপনি অসুস্থ হয়ে যাবেন এরকম না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার ওই বডিতে এই ভাইরাসটা থাকবে, একটা হোস্টের মধ্যে থাকবে। সেটা 10 থেকে 21 দিন পর্যন্ত সময় নিতে পারে ডিজিজটা সংগঠিত করতে। মানে আজকে আপনার বডিতে ঢুকে গেল, এই 10 থেকে 21 দিন পর্যন্ত, 25 দিন পর্যন্ত আপনার বডিতে যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, এই সময়টা শুধুমাত্র সে বংশ বিস্তার করলো, রোগ তৈরি করার মতো সক্ষমতা তৈরি করলো। তারপরে এই যে 21 দিন পর, 25 দিন পর যে আপনার জ্বর এসে গেল, এই যে জ্বর শুটা বের হয়ে গেল, ফোসকা পড়ে গেল, ব্লিস্টার গুলো তৈরি হলো, তখন তাকে আমরা ডিজিজ হিসাবে বুঝতে পারি। এই যে 21 দিন সময় নিল, এটা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। যে কোনো ডিজিজের একটা ইনকিউবেশন পিরিয়ড আছে। তার মানে আমরা এখান থেকে 3টা ইনফরমেশন মেইনলি পেলাম, যে এটা কিভাবে ছড়ায়, কোন গ্রুপের জন্য এই ডিজিজটা বেশি হতে পারে, এটার ইনকিউবেশন পিরিয়ডটা কতদিন। এখন হলো কারণ এবং রিস্ক ফ্যাক্টরস। কি কি কারণে এই ডিজিজটা বেশি হতে পারে, কারদের ক্ষেত্রে এই ডিজিজটা বেশি হতে পারে। ঘুরে ফিরে অনেকবারই আমরা বলতেছি যে ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের তুলনামূলক কম, কাদের কম হতে পারে? যেমন বয়সের ক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক একটু কমে যেতে পারে। যারা ইয়াং এজ, 20-25 বছর বয়স, 30 বছর বয়স, তাদের ক্ষেত্রে ইমিউনিটির পরিমাণটা স্ট্রং থাকে। যাদের বয়স 50-এর বেশি, তাদের একটু ইমিউনিটি পরিমাণটা কমে যায়, তার ফলে তাদের হওয়ার সম্ভাবনা একটু বেশি। বয়স এখানে একটা ফ্যাক্টর। ডিজিজ, যেই ডিজিজগুলোর ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক্যালি কমে যায়, যেমন এই যে এইডস, এইচআইভি যেটা, অথবা যে কোনো ইমিউনোলজিক্যাল যে ডিজিজগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার প্রবণতাটা একটু বেশি। ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার একটা বড় ধরনের মরণঘাতী একটা ডিজিজ। এইটার ক্ষেত্রে অনেকেরই ইমিউনিটি কমে যায়। বিভিন্ন ধরনের কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো নেওয়ার ফলে দেখা গেল তার ইমিউনিটিটা অটোমেটিক্যালি একটু কমে যায়। তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে এগুলা পরবর্তীতে দেখা যেতে পারে। শুধুমাত্র এগুলাই না, অনেক প্রবলেম তাদের ক্ষেত্রে দেখা যায়। ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগস, আমাদের বাজারে অনেক ধরনের স্টেরয়েড পাওয়া যায়, ডেক্সামেথাসন, বিটামেথাসন, প্রেডনিসোলন, এই জাতীয় যে ড্রাগগুলো আছে, অথবা সালফাসালাজাইন, মেথোট্রেক্সেট, এই জাতীয় যে ড্রাগগুলো আছে, সেগুলোর কাজ হচ্ছে হলো ইমিউনি সাপ্রেসেন্ট হিসেবে তারা কাজ করে। এই যে আমরা বাজার থেকে হরহামেশাই ব্যথা কমানোর জন্য দেখবেন যে ডাইক্লোফেনাক, স্টেরয়েড জাতীয় যে ওষুধগুলা কর্টান বাজারে কিনতে পাওয়া যায়, এইগুলা যে আমরা হরহামেশাই খাচ্ছি, তার ফলেও আমাদের ইমিউনিটিটা কমে যেতে পারে, আমাদের এই হার্পিস জোস্টার
টাইপের ইনফেকশনগুলা হরহামেশাই হতে পারে। তার মানে রিস্ক ফ্যাক্টর হিসেবে এখানে আমরা যদি মনের মাথায় রাখতে চাই, তাহলে মেইনলি ইমিউনিটি কমে যাচ্ছে যে কারণে, সেই কারণে এই ডিজিজ হওয়ার প্রবণতাটা তুলনামূলক বেশি। এখন আমরা আসি হলো ক্লিনিক্যাল সিমটম, যেটা আমরা বলেছিলাম যে সাইন অ্যান্ড সিমটম হিসেবে কি কি আমরা পাবো একটা ডিজিজের। পেশেন্ট এসে আপনাকে কি বলবে, আপনি কি দেখবেন। এখানে শুরুতে দেখেন হেডেক, মাথা ব্যথা থাকতে পারে, জেনারেলি আনওয়েল, শরীর ম্যাচ ম্যাচ করতেছে, ভালো লাগতেছে না, ম্যালাইস, মাসল পেইন করতেছে, জ্বর আসতেছে, এই সামগ্রিক ব্যথা ট্যাথা নিয়ে ডাক্তারের কাছে একজন রোগী আসতে পারে এবং এসে এগুলা বলবে। এটা আমরা কয়েকটা স্টেজে ভাগ করতে পারি। এই সাইন সিমটমের উপর ভিত্তি করে ক্লিনিক্যাল যে রিপ্রেজেন্টেশন একটা ডিজিজের আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, চেনার জন্য আর কি, বোঝার জন্য। সেই স্টেজটা হলো কি অ্যাকিউট স্টেজ, প্রথম দিকে যে কি হতে পারে। এটা প্রথম দিকে এই ডিজিজটা শুরু হয় হলো হঠাৎ করে র্যাশ তৈরি হয়ে যাবে এরকম, এই র্যাশটার থেকে হালকা 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 একটু আপনি ব্যথা অনুভব করবেন। এটা ব্যথা হয়তো বা 2-1 দিন করতে করতে দেখা গেল হঠাৎ করে এই এরিয়াগুলোতে একটু বার্নিং সেন্সেশন, একটু জ্বালা পোড়া করার মতো, অথবা চুলকাবে একটু হালকা হালকা করে, অথবা একটু সুই দিয়ে সুচ দিয়ে যে খোঁচা দিলে যে একটু ব্যথা হয় সেরকম একটু ব্যথা করবে, ওটাকে বলা হলো টিংলিং, মানে সুচ দিয়ে খোঁচা দেওয়ার মতো যে একটা ব্যথা। এইগুলা আপনার প্রথম দিকে একটু অনুভব হবে। এটা কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে অথবা 2-3 দিনের মধ্যে, যে কোনো একটা সময়ের মধ্যে, এই সময়ের মধ্যে এটা দেখবেন যে এরকম একটা ফোসকা পড়ার মতো ফুলে যাচ্ছে, ব্লিস্টার, ফোসকা উঠে যাচ্ছে আর কি। এর ভিতরে আবার দেখবেন যে হালকা ফ্লুইড টুইড একটু জমা থাকতে পারে। এই ফোসকাটা আবার 7 থেকে 10 দিনের মধ্যে হয়তোবা এটা ফেটে যাচ্ছে, ফেটে যাওয়ার পরে 2 থেকে 3 দিনের মধ্যে এটা আবার 4 দিনের মধ্যে অটোমেটিক্যালি আবার ভালো হয়ে যাচ্ছে। তার মানে খেয়াল করেন, আজকে আপনার হলো 2-3 দিন এটা আবার হালকা হালকা একটু ফোসকা ব্যথা, র্যাশ উঠলো, সেইখানে একটু ব্যথা করলো, তার পরবর্তীতে সেটা আবার একটু মানে বার্নিং সেন্সেশন কিংবা সুচ দিয়ে খোঁচা দেওয়ার মতো একটু ব্যথা অনুভব করলেন, একটু হালকা হালকা চুলকাইলো, সাথে তার কয়েকদিন পর সেটাতে আবার একটু ফ্লুইড টুইড জমা হলো, একটা ফোসকার মতো তৈরি হয়ে গেল, মানে একটু সাইজে বড় হচ্ছে আর কি। তারপরে সেখানে আবার 7 থেকে 10 দিনের মধ্যে ওই ফোসকাটা অটোমেটিক্যালি ফেটে গেল, সেখান থেকে পানি টানি বের হয়ে গেল, তারপরে ওটা 2-4 দিনের মধ্যে অটোমেটিক্যাল আবার ঠিক হয়ে গেল। এইটা হলো প্রথম দিকে এই ইনফেকশনটা এইভাবে হয়। আমরা যদি আরেকটু ছবির মাধ্যমে দেখি, প্রথমে মনে করেন যে এইভাবে উঠলো, তারপরে সেটা আরেকটু বেড়ে গেল, তারপরে ফাইনাল স্টেজে আসা এরকম পর্যায়ে চলে আসলো। তার মানে এটা আবার 2-4 দিন থাকার পরে এটা আবার ফেটে যাবে, রসগুলো বেরিয়ে যাবে, 2-1 দিন, 3 দিন, 4 দিনের মধ্যে এটা আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলেও ওই যে একটা নার্ভ এন্ডিং এর সাথে যেহেতু এগুলা সম্পর্কযুক্ত, ব্যথা কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত, 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর পর্যন্ত ব্যথা থেকে যেতে পারে। দেখবেন যে ভালো হয়ে গেছে, তারপরেও এই ব্যথা হালকা হালকা, খুব যে ম্যাসিভ পেইন, একবারে নড়াচড়া করতে পারতেছেন না এরকম না, হালকা হালকা ব্যথা থাকতে পারে। এখন আসি আমরা ডায়াগনোসিস করব কিভাবে। এই ডিজিজটা আমরা মোটামুটি বুঝতে পারলাম যে ক্লিনিক ডেফিনেশনটা কি, ভাইরাসটা কিভাবে কি করতেছে, কি হচ্ছে, এটার ইপিডেমিওলজিক্যাল কিছু কথাবার্তা, কিভাবে ছড়ায়, কোন গ্রুপের বেশি হয়, ইনকিউবেশন পিরিয়ডটা কত, কাদের ক্ষেত্রে এটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে, কাদের বেশি হয়, ক্লিনিক্যাল সাইন সিমটমটা কি রকম, এটার প্রাথমিক স্টেজে থেকে শুরু করে কিভাবে এটার ডেভেলপমেন্ট হয় সেটা আমরা জানলাম। আমরা একটু ছবির মাধ্যমে আরেকটু বিস্তারিত দেখলাম। তার পরবর্তীতে আমরা এখন এটা ডায়াগনস্টিসটা কনফার্ম করব যে আসলেই এটা হার্পিস জোস্টার অথবা ভেরিসেলা জোস্টার যেটাই বলেন কিনা, কনফার্ম করতে হবে, তারপরে আমরা চিকিৎসার দিকে যাব। এটা কনফার্ম করার ক্ষেত্রে দুইটা ভাবে আমরা কনফার্ম করতে পারি।
মেইনলি একভাবেই আর কি, স্কিন স্যাম্পল। স্কিন স্যাম্পল বলতে এই যে আক্রান্ত স্থান থেকে যে ফ্লুইড পানিগুলো দেখা যাচ্ছে, এই পানিগুলো আমরা কালেক্ট করব। কালেক্ট করার পরে স্কিন স্যাম্পলটা কালেক্ট করার পরে সেটা আমরা স্টেনিং এর মাধ্যমে অথবা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখতে পারি। তবে মজার ব্যাপার হলো, যেহেতু এটা একটা ভাইরাস, এটা যে কোনো মাইক্রোস্কোপ দিয়ে দেখা কঠিন, ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া ভাইরাস আমরা দেখতে পারি না। যদি এটা ব্যাকটেরিয়া হতো সেক্ষেত্রে আমরা এই যে নর্মাল মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পেতাম। তারপরে আসি আমরা ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের ক্ষেত্রে এখন এই ভাইরাসটা আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো না। ব্লাড টেস্টে আমরা কি পাবো, যে এই যে হোয়াইট ব্লাড সেল, যেটা ওই যে নিউট্রোফিল, এসোনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, এই জাতীয় যে ব্লাড সেলগুলো আছে, সেই ব্লাড সেলের পরিমাণটা বেড়ে যাবে। তার মানে যদি আমরা নিউট্রোফিলের কথাই চিন্তা করি, মেইনলি নিউট্রোফিলটাই এই অ্যাকিউট যে কোনো ইনফেকশনের ক্ষেত্রে তুলনামূলক বেড়ে যায়। এক্ষেত্রে আরেকটা কথা হলো কি, যে যদি সেটা আবার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে নিউট্রোফিলের পরিমাণটা একটু বেশি বাড়ে। যেহেতু এটা একটা ভাইরাস, সেক্ষেত্রে এটা হয় লিম্ফোসাইট অথবা মনোসাইটের পরিমাণটাও বাড়লেও বাড়তে পারে। তবে আমরা নিউট্রোফিলের কথাটাই মানে ওভারঅল আমরা ডাব্লিউবিসির কথা অথবা হোয়াইট ব্লাড সেলের কথাই মাথায় রাখি আর কি। এগুলো আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, ওইদিকে আমরা না যাই। তো মোটামুটি আমরা ওই স্কিন স্যাম্পলটা নিয়ে কনফার্ম করতে পারি, ভাইরাসটা দেখতে পারি, এর সাথে সাথে ব্লাডটা আমরা ব্লাডের বিভিন্ন সেলের নাম্বারটা বেশি পেতে পারি। তো এই দুইভাবে আমরা মোটামুটি একটা ডিজিজের কনফার্মেশন করতে পারি, কিংবা কনফার্ম আমরা করলাম। এখন আমাদের ট্রিটমেন্টটা আসতে হবে। যেহেতু এটা একটা ভাইরাস, তার মানে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ প্রয়োজন। ভাইরাসটাকে কিল করার জন্য যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হলো অ্যান্টিভাইরাল। ব্যাকটেরিয়া কিল করার জন্য যে ড্রাগটা ইউজ করা হয় সেটা হলো অ্যান্টিব্যাকটেরিয়াল। যেটা ফাঙ্গাস কিল করার জন্য ব্যবহার করা হয় সেটা অ্যান্টিফাঙ্গাল। মানে অ্যান্টি শব্দের অর্থ হলো বিরুদ্ধে, ভাইরাল শব্দের অর্থ হলো ভাইরাসের বিরুদ্ধে। বাজারে বিভিন্ন ধরনের ভাইরাল ড্রাগ পাওয়া যায়, অ্যান্টিভাইরাল ড্রাগ পাওয়া যায়, সাইক্লোভায়র, ভ্যানসাইক্লোভায়র, ফ্যামিক্লোভির, এই যে কোনো ড্রাগ গুলো আমরা ইউজ করতে পারি। এখন কথা হলো যে এই ভাইরাস খুবই একটা সেন্সিটিভ জিনিস। এখন আপনি এই ভাইরাসটা অ্যান্টিভাইরাল ড্রাগ গুলো আপনি ইউজ করতে পারবেন কিনা। প্রথম কথায় আমরা বলবো যে অ্যান্টিভাইরাল ড্রাগ কোনো প্রেসক্রাইবশন মানে প্রেসক্রাইব করা ডাক্তার ছাড়া ইউজ করা ঠিক নয়। তারপরে আসি আমরা, এখানে আমরা বারবার বলতেছি যে প্রচন্ড পেইন থাকবে। প্রচন্ড পেইন হওয়ার কারণ কি, ওই যে নার্ভ এন্ডিং এর কথা আমরা জানলাম, নার্ভের একটা এন্ডিং এ এগুলা আক্রান্ত করে, যার জন্য ব্যথা 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ওই যে নার্ভ এন্ডিং পোস্ট হারপেটিক কমপ্লিকেশন কমানোর জন্য অথবা ব্যথা কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের অন্য ড্রাগ গুলোও ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে কিছু ড্রাগস, এই যে মেথডন, মরফিন, লিডোকেইন প্যাচ, এই জাতীয় অ্যান্টিকনভালসেন্ট, বিভিন্ন ধরনের ড্রাগের কথা এখানে বলা আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এগুলো হলো, খেয়াল করবেন, প্রথমে আমরা ইউজ করলাম ভাইরাসটাকে মারার জন্য অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল ইউজ করার ফলে ওই ভাইরাসটা মারা গেল, ডিজিজটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। কিন্তু ডিজিজ ভালো হওয়ার পরেও যেহেতু ব্যথা আরো 6 মাস, 1 বছর, 2 বছর থাকতেছে, ওই ব্যথাটাও যদি আমরা একটু কমাতে চাই, তখন আমরা এই যে পোস্ট হারপেটিক নিউরেলজিয়া, নিউরেলজিয়া শব্দের অর্থ হচ্ছে ওই যে নিউরন অথবা নার্ভের যে প্রবলেমটা হলো, যার জন্য ব্যথা 6 মাস, 1 বছর, 2 বছর থাকতেছে, ওই ব্যথাটা আমরা ভালো করার জন্য এই ওষুধগুলা দিতে পারি পেশেন্টকে আর কি। এর সাথে সাথে হলো নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। প্রথমে আমরা ভাইরাসটাকে কিল করলাম, পরবর্তীতে আমরা দীর্ঘমেয়াদী ব্যথা কমানোর জন্য কিছু ড্রাগ ব্যবহার করলাম, তার পরবর্তীতে আমরা নন ফার্মাকোলজিক্যাল কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করব, যেটা ওষুধ টষুধ বাদে। সেটা আমরা কি করতে পারি,
কুল ওয়াটার কম্প্রেস, ওখানে ঠান্ডা পানি দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের একটু সেন্সিটিভিটি, যে বার্নিং সেন্সেশনের যে কথা বললাম, জ্বালা পোড়া করলে হালকা হালকা একটু খোঁচানো ব্যথা হলো, সেগুলো একটু কমে যাবে। এর সাথে সাথে আমরা বিভিন্ন এই যে ক্যালামাইন লোশন টোশন অ্যাপ্লাই করতে পারি। এগুলো মনে করেন যে অ্যান্টিসেপটিক্স এর মতো কাজ করবে আর কি। এইগুলো আমরা ওখানে দিতে পারি। আমরা সেকেন্ডারি ইনফেকশন কমানোর জন্য বিভিন্ন যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা করতে পারি। হালকা ঢিলে ঢালা জামা কাপড় পরতে পারি, যেহেতু এগুলো আমাদের বডিতে হচ্ছে। যদি আমরা আরো খসখসে মোটা টাইট ফিটিং জামা টামা পরি, সেক্ষেত্রে আমাদের একটু ঘষা টসা লাগলে আর একটু বেশি প্রবলেম হতে পারে কিংবা হবে। সেক্ষেত্রে আমরা একটু ঢিলে ঢালা জামা টামা পরবো অন্তত পক্ষে ওই কয়দিন, এই যে 10 থেকে 21 দিন, যেটার ইনকিউবেশন পিরিয়ড থেকে শুরু করে ডিজিজ সিমটমস ডেভেলপ করার শুরুর থেকে হয়তো দেখা গেল যে ভালো হওয়ার যে 10-12 দিনের যে একটা স্টেজের মধ্যে আমরা কথা বললাম, ওই স্টেজগুলার ওই সময়গুলোতে আমরা একটু লুজ ফিটিং সুতি কাপড়ের জামা টামা যেগুলো আছে সেগুলো আমরা পরবো আর কি। তাহলে আমাদের কষ্টটা কম হবে। এটা এখন আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? খেয়াল করবেন, প্রথমে আমরা ভাইরাসটা মারলাম, তারপরে পোস্ট যে ব্যথাগুলো হচ্ছে সেগুলো আমরা কমানোর চেষ্টা করলাম, তারপরে আমরা নন ফার্মাকোলজিক্যাল কিছু অ্যাপ্রোচের মাধ্যমে সেটাকে আরেকটু কমফোর্টেবল করার চেষ্টা করলাম। তারপরে আসি আমরা এখন প্রিভেনশন করতে পারি কিভাবে, এটা যেন আমাদের না হয়। এইটার জন্য কিছু ভ্যাকসিন পাওয়া যায় বর্তমানে। সেই ভ্যাকসিনেশন প্রসেসের মাধ্যমে আমরা এটা সিনজেলস ভ্যাকসিন, জোস্টা ভ্যাকসিনস এর মাধ্যমে আমরা মোটামুটি এটা এখন প্রিভেন্টিভ মেজারের মধ্যে আনা সম্ভব আর কি। মানে খেয়াল করতে হবে, ভ্যাকসিনেশন প্রসেসের মাধ্যমেও এটা এখন প্রিভেনশনের মধ্যে আনা যায়। এখন প্রগনোসিসটা কি হতে পারে? প্রগনোসিস বলতে এই যে ডিজিজটা হলো কারো, এটা ফার্দার এই যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর যে ব্যথা থেকে গেল, এইটা কি করতে পারে, কি হতে পারে, এটা সামগ্রিক ডিজিজের ফলাফলটা কেমন, কি হতে পারে? এটা আপনার মনে করেন যে গল ব্লাডারে পাথর হলো, ওই গল ব্লাডারটা কেটে আপনি পাথরের কলিসিস্টেক্টমি করে ফেলে দিলেন, আপনার কিন্তু আর ওই গল ব্লাডারে পাথর হওয়ার সম্ভাবনা আর নাই, কারণ আপনার গল ব্লাডারটা নাই, আপনার আর পাথর হবেও কিভাবে ওখানে? এটার একটা ধরনের প্রগনোসিস। কিন্তু এই ডিজিজের কি ঘটতে পারে, সেটার প্রগনোসিস কেমন? প্রথম কথা হলো, এই ডিজিজটা উইথ অর উইদাউট ট্রিটমেন্টে যে কোনো ভাবেই ভালো হতে পারে, যেহেতু এটা লাইফ থ্রেটেনিং কিছু নয়। আপনার হালকা হালকা ব্যথা করলো, ভালো হয়ে গেল, হালকা হালকা ব্যথা থেকেই যাচ্ছে, আপনি ওটা খুব বেশি মানে মনে করতেছেন না, আছে আছে থাক এরকম। এই র্যাশটা, পেইনটা 2-3 সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারে। মানে ডিজিজের যেহেতু সাইকেলটা একটু লম্বা, সেক্ষেত্রে 2-3-4 সপ্তাহ পর্যন্ত এটার ব্যথাটা ম্যাসিভ আকারে থাকতে পারে, তারপরে হালকা হালকা 2-4 বছর পর্যন্ত থাকতে পারে। এর সাথে সাথে যাদের বয়স তুলনামূলক একটু বেশি, যাদের 50-এর বছর বেশি আর কি, 60-65 এরকম বয়সে যাদের এই ডিজিজটা যাদের হবে কিংবা হয়, যেহেতু এটা ইমিউনিটির সাথে একটা সম্পর্ক থাকার জন্য ম্যাক্সিমাম দেখা গেল যে বেশি বয়সের মানুষদের ক্ষেত্রেই হয়, তাদের ক্ষেত্রে হয় কি একটু কমপ্লিকেশনটা বেশি দেখা যায়। তাদের হয়তো এই ইমিউনিটি কম থাকার জন্য এই যে ব্লিস্টারগুলা ফোসকাগুলা তৈরি হয়েছিল সেগুলো সারতেও একটু সময় নেয়, সেখানে সেকেন্ডারি ইনফেকশনগুলো হওয়ার চান্সগুলো একটু বেশি থাকে। তাদের ক্ষেত্রে ড্রাগগুলো দিলেও একটু রেসপন্স কম পাওয়া যায়। তাদের ক্ষেত্রে দেখা গেল অন্যান্য প্রবলেমগুলো অ্যাসোসিয়েটেড থাকার জন্য তাদের প্রগনোসিস কিংবা তাদের যে সামগ্রিক ভালো হওয়ার একটা প্রবণতা একটু ডিলে হয়। এইরকম কন্ডিশনগুলো এই ডিজিজের ক্ষেত্রে হতে পারে। এই হলো এই ডিজিজের ওভারঅল সামারি। আমরা আবার একটু দেখি প্রথম থেকে যে হার্পিস জোস্টার এটা কিভাবে হয়, কিভাবে এটার ডিজিজের রিপ্রেজেন্টেশনটা শুরু হতে পারে, এই ভাইরাসটা যদি হয়ে যায় আক্রান্ত করে কোন কোন জায়গায় বডির বেশি আক্রান্ত করে, দেখতে কেমন,
ভাইরাসটা কয় ধরনের আমরা জানি, ভাইরাসটা সম্পর্কে আমরা একটু ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস এটা একটু আমরা কনফার্ম করলাম, দেখে নিলাম। ইপিডেমিওলজিক্যাল কিছু কথাবার্তা, যে ট্রান্সমিশন কিভাবে হয়, ইনকিউবেশন পিরিয়ডটা কত, কোন গ্রুপ মানুষের বেশি হয়, কজ, রিস্ক ফ্যাক্টরস, কাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ক্লিনিক্যাল ফিচারটা কিরকম, একটা ডিজিজের স্টেজ অনুযায়ী কিভাবে এটা রিপ্রেজেন্টেশন হয়, শুরুতে এটা র্যাশ ওঠে, তারপরে সেখানে পানি জমা হয়, 7-10 দিনের মধ্যে সেটা আবার ফেটে যায়, 2-4 দিনের মধ্যে আবার টোটালি ভালো হয়ে যায়। আমরা একটু ছবির মাধ্যমে আরেকটু কনফার্ম করার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম এটা আমরা ডায়াগনোসিস কিভাবে করতে পারি সেটা আমরা করলাম। তারপরে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা অ্যান্টিভাইরাল ইউজ করলাম, সাথে আমরা পোস্ট হারপেটিক নিউরেলজিয়া এই ব্যথা কমানোর জন্য দীর্ঘমেয়াদী সেই কি স্টেপ ফলো করতে পারি সেটা আমরা জানলাম। নন ফার্মাকোলজিক্যাল কি কি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এটা কভার করতে পারি সেটা আমরা করলাম, সাথে আমরা প্রিভেনশন করলাম। এই ডিজিজের ওভারঅল যে প্রগনোসিস সেটা আমরা দেখলাম। এর মাধ্যমে আমাদের মোটামুটি